সো আজকে আমরা যেটা শিখব সবার আগে সেটা হইলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে একটু কথাবার্তা বলার ট্রাই করবো ইনশাআল্লাহ। অ্যান্ড দেন পরে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখব যে ফিবোনাকি রিট্রেসমেন্ট আমরা কিভাবে ইউজ করতে পারি। বিকজ আমরা এখন মার্কেট স্ট্রাকচার জানি, আমরা সুইং জানি, আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং জানি, মার্কেট ফেজ জানি। সো এখন যেহেতু আমরা ডিরেকশন আইডেন্টিফাই করা একটু একটু জানি, সো সেম ডিরেকশনে আমরা কখন বাইং ট্রেড নিব, কখন সেলিং ট্রেড নিব, এই জিনিসটা আর একটু বেটারভাবে জানা আমাদের জন্য প্রয়োজন। ওকে, সো সবার আগে যেইটা আমরা আজকের এই ক্লাসটাতে জানবো সেটা হলো মূলত সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আমরা বেশিরভাগ মানুষই জানি যেই জায়গা থেকে বাইং প্রেশার আসে ওই জোনটা মূলত আমাদের সাপোর্ট লেভেল, যেই জায়গা থেকে সেলিং প্রেশার আসে ওই জায়গাটা আমাদের জন্য রেজিস্ট্যান্স লেভেল। সো আমি যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই জায়গা থেকে দেখাইতে চাই, সো যেই জায়গায় বাইং আসছে ওই জায়গাগুলো মূলত আমাদের সাপোর্ট লেভেল। সো এই জায়গা থেকে মার্কেট সিগনিফিক্যান্ট বাই হয়েছে, সো দিস ইজ আ সাপোর্ট লেভেল। এই জায়গা থেকে মার্কেট সিগনিফিক্যান্ট বাই হয়েছে, দিস ইজ আ সাপোর্ট লেভেল। এইখান থেকে বাই হয়েছে, দিস ইজ সাপোর্ট, অ্যান্ড দিস ইজ অলসো আ সাপোর্ট, অ্যান্ড দিস ইজ আ সাপোর্ট, অ্যান্ড দিস ইজ সাপোর্ট। মানে এক কথায় দ্যার ইজ আ লট অফ সাপোর্ট আর রেজিস্ট্যান্স। যদি আমি চিন্তা করি যেই জায়গাতে মূলত মার্কেটের সেলিং প্রেশার আসে এই জোনগুলোর আমরা রেজিস্ট্যান্স বলি। সো দ্যার ইজ আ লট অফ রেজিস্ট্যান্স। ওকে, সো মার্কেটের কনফ্লিকশনে আমি অনেক সাপোর্ট আর অনেক রেজিস্ট্যান্স দেখতেছি। এবার সবগুলো সুইং তো আমি আইডেন্টিফাই করতে পারবো না, আমার সিগনিফিক্যান্ট কিছু জিনিস জানা লাগবে যে জিনিসগুলো আমার জন্য মূলত মার্কেটের ট্রেন্ড ফাইন্ড করতে সহযোগিতা করবে। সো একটা আপ মার্কেটের ভিতরেই আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুইটা জিনিসই পাই, তাই না? লাইক একটা মার্কেট এই জায়গা থেকে আপের দিকে যাচ্ছে, সো দিস ইজ আ সাপোর্ট লেভেল। যে এই জায়গা থেকে উপরের থেকে রিজেকশন আসছে ইটস রেজিস্ট্যান্স। আবার একটা মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, দিস ইজ সাপোর্ট লেভেল, দিস ইজ রেজেকশন। যেইখান থেকে সেলিং রিজেকশন আসে ওইটা রেজিস্ট্যান্স, যেখান থেকে বাইং রিজেকশন আসে ওইটা সাপোর্ট। মানে সাপোর্ট মানে হইলো যেই জায়গাতে বায়ারেরা বাই করতে প্রস্তুত থাকে, রেজিস্ট্যান্স মানে হইলো যেই জায়গাতে সেলারেরা সেল করতে প্রস্তুত থাকে। ওকে, তার সাপোর্ট আর রেজিস্ট্যান্স মানি বাইং কেনার জন্য প্রস্তুত থাকে, সেলিং বেচার জন্য প্রস্তুত থাকে, তাই না? যেখান থেকে বেচার জন্য প্রস্তুত থাকে ওইটা আমরা রেজিস্ট্যান্স বলি। এবার একটা জিনিস খেয়াল করেন, দিস ইজ আ সাপোর্ট লেভেল, দিস ইজ আ সাপোর্ট লেভেল, তাই না? এবার মার্কেট তো এই পর্যন্ত আসেই নাই। বেশিরভাগ মানুষ আমরা এইখানে একটা সাপোর্ট ড্র করে বসে থাকি। আমরা চিন্তা করি যে একটা মার্কেট এইখান থেকে মুভমেন্ট গেছে, এই জায়গায় আগের বার অনেক ভালো মানের বাইং প্রেশার আসছে, নেক্সট টাইম এইখানে আসলে আমি বাই করব। সো নেক্সট টাইম এইখানে আসলে আমি যখন বাই করি আমার ম্যানিপুলেট করে সেল দিয়ে দেয়। সো আমরা এই জোনটা ইউজ করতে পারি না তেমনভাবে। আর যদি এমন না হয় তাইলে মার্কেট উপরের থেকেই বাই হয়ে যায়, এই সব জায়গা থেকেই বাই হয়ে যায়। আমরা আফসোস করি যে আমি আমার বাইং পজিশন মিস করে ফেললাম। সো আইডিয়ালি আমরা এই জায়গা থেকে কেমনে বাই করি, আসলে এটার পেছনের ফান্ডামেন্টালটা কি থাকে? সো এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা দেখতেছি, মাথাটা তো সব ধরে যায় আল্লাহ একটা কাশি দিলে। সো এই যে আমি সাপোর্টটা আমি দেখতেছি, রেজিস্ট্যান্সটা আমি দেখতেছি, যে জায়গা থেকে বায়ার বাই করার জন্য সেলাররা সেল করার জন্য প্রস্তুত থাকে। আসলে এই জোনগুলো কিন্তু সব অপটিমাইজেশন না, এগুলো উইদাউট অপটিমাইজেশন। আপনি একটা জোন পর্যন্ত ওয়েট করতেছেন, ওই জোন পর্যন্ত মার্কেট আসলোই না, তখন কি হয়? আপনি ট্রেডটা মিস করে ফেললেন, আফসোস লাগে। এগ্রেসিভ ট্রেড করেন, ও অন দ্য আদার হ্যান্ড লস হয়ে যাওয়ার চান্স থাকে। আবার একটা জোনের ভিতরে মার্কেট আসলো, বাট মার্কেট ওইখানে এসে হালকা পাতলা প্রুফ দিয়ে আপনার মার্কেট নিচের দিকে চলে যায়, তখন আবার আর একটা ঝামেলা। আসলে তাহলে আমরা ট্রেডটা কোত্থেকে নিব? সো ট্রেড নেওয়ার আগে আগে একটা জিনিস জানতে হবে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স মূলত হয় কয় ধরনের? দুই ধরনের, ডাইনামিক or static. What is dynamic or static support or resistance? Dynamic support or resistance means যেই সাপোর্ট or resistance আমরা একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার পরে প্লট করি, ইটস কল ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ডাইনামিক জিনিসগুলো একটু একটু বেশি, মানে একটু আলট্রা লেভেলের, আর স্ট্যাটিক জিনিসগুলা একটু ডিফারেন্ট টাইপের। বাট দুই জায়গা থেকে আপনি ট্রেড করতে পারবেন। ইট ডিপেন্ড আপনি কখন ট্রেড করতেছেন, কোন সেশনে ট্রেড করতেছেন, কোন মোমেন্টামে ট্রেড করতেছেন, কোন মার্কেট স্ট্রাকচারে ট্রেড করতেছেন। সো এখানে যদি আমি ড্র করতে চাই, দিস ইজ আ ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স।
দিস ইজ ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এবার আপ মার্কেটে আমরা শুধু সাপোর্ট কাউন্ট করি, রেজিস্ট্যান্স কাউন্ট করি না, যেহেতু মার্কেটের ডিরেকশন আপে। সো এখান থেকে আমি শুধু বাইং খুঁজবো, সেলিং খুঁজবো না। আপ মার্কেটে তো আমার সেল খোঁজার দরকার নেই, তাই না? সো এখান থেকে যদি আমি কোনো লাইন ড্র করি তাহলে দেখব এই জায়গায় একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টে মার্কেট মোস্ট অফ দ্য টাইম চিন্তা করে যে মার্কেটের ভিতরে কানেক্ট হয়। সো দিস ইজ দ্য পয়েন্ট। এইখানে এই হইল সেই পয়েন্ট, যে পয়েন্টে আসলে মার্কেটে আমরা কেনার জন্য প্রস্তুত থাকি। আমরা একটা মার্কেট এখান থেকে এই পর্যন্ত যদি বাই হয়, আমরা বাই করি না উপর থেকে, আফটার কনসলিডেশন বাই করি। সো এই যে কনসলিডেশন যে এই জায়গা থেকে স্টার্ট হয়, এটার আমরা পুল ব্যাকের স্টার্ট বলি। আর এই জোনটা আমার জন্য কি কাউন্টার এরিয়া। বাই হয়েছে, ওটার এগেনস্টে আমি কাউন্টার করতে পারবো। কাউন্টার অনেক বড় করতে পারবো না। কাউন্টারের এক্সপেকটেশন কখনোই, আমি যদি কাউন্টার থেকে ট্রেড নেই, এই কাউন্টার থেকে যদি আমি ট্রেড নেই, আমার এক্সপেকটেশন কখনো এই পর্যন্ত থাকবে না, 0.2 বা 0.3 পর্যন্ত থাকবে, সেটাই আজকে জানবেন। সো এই যে জিনিসটা দেখতেছেন, এটা হলো আপনার ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স। যখন আপনি মার্কেটের ভিতরে যে কোনো ডিরেকশন আইডেন্টিফাই আলহামদুলিল্লাহ, যখন আপনি মার্কেটের ভিতরে কোনো ডিরেকশন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন আপনার ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স কাজ করবে। তখন আপনি এই জোনটায় যদি একটা সাপোর্ট লেভেল ড্র করে বসে থাকেন, আপনি এই পর্যন্ত আর ওয়েট করবেন না, বিকজ ইউ ফাইন্ড আ ট্রেন্ড। আপনি একটা ট্রেন্ড ফাইন্ড করতে পারছেন। সো যখন আমরা মার্কেটের ট্রেন্ড ফাইন্ড করে ফেলি, আমি জানি যে মার্কেট বাই হবে, মোস্ট অফ দ্য চান্স আছে, তখন আমি আর ওয়েট করি না, তখন আমি ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স থেকে বাই করার অপরচুনিটি খুঁজি। ওকে, এটা হলো আপনার ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স। আরেকটা হলো স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স। যখন মার্কেট রেঞ্জ ক্রিয়েট করে, মার্কেটের লো ভলাটিলিটি থাকে, তখন মূলত মার্কেটের ভিতরে আমরা এই স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ করি। দিস ইজ অলসো আ সাপোর্ট অর রেজিস্ট্যান্স, অ্যান্ড এইটাও আপনার জন্য সাপোর্ট অর রেজিস্ট্যান্স, বাট এটা ডাইনামিক, এটা স্ট্যাটিক। যখন মার্কেটের ভিতরে মোমেন্টাম থাকে না, অফ সেশন থাকে, সপ্তাহের প্রথম দিন, তারপরে সপ্তাহের লাস্টের দিন একটু মোমেন্টাম দেয় আর কি, সপ্তাহের প্রথম দিন যখন কোনো মার্কেট এই টাইপের স্ট্রাকচার বানায়, কেমনে বুঝবেন? অটোমেটিক বুঝবেন। যখন কোনো মার্কেট সপ্তাহের প্রথম দিন এই টাইপের সিচুয়েশন বানায়, তখন আমরা স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্সে ট্রেড করি। বিকজ আমরা জানি সপ্তাহের প্রথম দিন মার্কেটে তেমন কোনো ভলাটিলিটি থাকবে না, তেমন কোনো মোমেন্টাম থাকবে না। দ্যাটস ওয়াই আমরা এই টাইপের স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্সে ট্রেড করি। লাইক একটা মার্কেট এই জায়গা থেকে অনেক নিচে চলে আসছে, দিস ইজ এ সাপোর্ট লেভেল, মার্কেট উপরে গেছে, এইখানে আবার আসলে আমি এইখান থেকে আবার বাই করতে পারবো, যদি আমার স্ট্রং স্ট্র্যাটেজি থাকে, যেটার বেসিসে মূলত আমি ট্রেড নিব। ওকে, সো আমি যখন মূলত মার্কেটের এমন এরিয়া থাকবে, লাইক শনিবার রবিবার ক্রিপ্টো মার্কেটগুলো ওপেন থাকে, তখন কিন্তু আসলে মার্কেটে অনেক বেশি মানের ভলাটিলিটি থাকে না মার্কেটে, তখন আমরা স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারি। লাইক মার্কেটের ভিতরে 4 ঘন্টার ক্যান্ডেলের ভিতরে একদিকের মোমেন্টাম দেখছেন, 4 ঘন্টার ক্যান্ডেলে, এবার আফটার 4 ঘন্টার ক্যান্ডেলের পরে একটা 4 ঘন্টার ক্যান্ডেল পাইলেন বাইং। আইডিয়ালি এই সিচুয়েশনে আপনি স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইউজ করতে পারবেন, বিকজ একটা মার্কেট যেই পরিমাণে সেলিং হয়েছে, ওই সেম পরিমাণে মার্কেট বাইং হবে না, ও আফটার কনসলিডেশন বা ম্যানিপুলেশন দেন বাইং হবে। সো এই যে বাইংটা দেখতেছি, এরপরে আমি চাইলে এইখানে স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স একবার দুইবার ইউজ করতে পারবো, বিকজ অফ দিস ইজ এ স্ট্রাকচার অফ মার্কেট। মার্কেট ম্যানিপুলেট করার জন্য এই টাইপেরই স্ট্রাকচার মোস্ট অফ দ্য কেসেস বানায়। সো একটা মার্কেট বড় টাইম ফ্রেমে সেল হওয়ার পরে, এবার আমি লাইক ধরেন যে কোনো টাইপের 4 ঘন্টার ক্যান্ডেল দেখলাম, লাইক এইখানে আমি 4 ঘন্টার ক্যান্ডেল দেখে, লাইক দেখেন, এই দেখেন একটা মার্কেট কি পরিমাণে এগ্রেসিভ সেল আসছে না, কি পরিমাণে এগ্রেসিভ সেল আসছে আজকে সপ্তাহের লাস্টের দিন। সো এবার এই যে এইখান থেকে সেল আসছে, এটার পিক পয়েন্ট অ্যান্ড এইটার পিক পয়েন্ট, এটা হবে না বিকজ এটা লিকুইডিটি সুইপ। এখানে এতটুক জোনের ভিতরে আমি 15 মিনিট বা 5 মিনিটের ট্রেড করব সাপোর্ট আর রেজিস্ট্যান্সে। দিস ইজ সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফর মি। এটা কি হচ্ছে? স্ট্যাটিক। আমি এবার স্ট্যাটিক ইউজ করতে পারবো এখানে, লাইক দিস। এখানে কিন্তু আমরা স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইউজ করতে পারি,
বিকজ অফ এখানে সেশন ক্যারি করে, মার্কেটের মোমেন্টাম ক্যারি করে, অনেকগুলো জিনিস হইতে পারে এখানে। সো আমরা অল দ্য টাইম মার্কেটের ভিতরে ডাইনামিক খুঁজবো না, তাইলে আবার ট্রেড মিস করে ফেলবো। লাইক বর্তমানে এই জায়গা থেকে যদি আপনি দেখেন যে মুভমেন্টটা হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত মুভমেন্টের 50% লেভেল। সো আপনি যদি এইটা চিন্তা করেন মার্কেট বাইং হয়েছে, তাহলে এই জায়গা থেকে আপনি বাই করে ফেলবেন। বাট আইডিয়ালি বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু মার্কেটে স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স হওয়ার চান্স আছে। বিকজ অফ অলরেডি 9:30 বাজে, শনি রবি 2 দিন মার্কেট বন্ধ থাকবে, মোমেন্টাম যা হওয়ার হয়ে গেছে, নিউ ইয়র্কের মোমেন্টাম যা হওয়ার মোস্ট অফ টাইম ফ্রেম হয়ে গেছে। আইডিয়ালি মার্কেট এখন সাইডওয়েজ হয়ে যাবে, বিকজ যারা মার্কেটে বিগ অর্ডার রান করে তারা এখন কোনো অর্ডার রান করবে না মার্কেটে বিগ অর্ডার। কেন? বিকজ অফ কালকে পরশু 2 দিন মার্কেট বন্ধ থাকবে, ও কখনোই চাবে না যে ও $100 মিলিয়ন ট্রেড রান করলে এটা 2 দিন মার্কেটে অফ থাকুক। বিকজ এর পরের দিন মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, উপরের থেকে ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হয়, তখনও কী করবো? টাকা ফাইসা যাবে। সো ইনস্টিটিউশনাল কখনো টাকা ফাঁসাইতে চায় না। সো দ্যাটস দ্য মোমেন্ট, যে মোমেন্টে আমি স্ট্যাটিক ট্রেড করতে পারবো, স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ট্রেড করতে পারবো। এবার যদি আপনি এইখানে খেয়াল করেন, এত বড় বাইংয়ের পরে উই নিড সেল, এত বড় বাইংয়ের পরে উই নিড সেল বিকজ অফ কনসলিডেশন। লাইক এই জায়গা থেকে সুন্দর মতন যদি বাইং পাই, এটার এগেনস্টে আমাদের কনসলিডেশন লাগবে। অ্যান্ড এইখানে সুন্দর মতন একটা রেজিস্ট্যান্স খেয়াল করতেছি আমি, অ্যান্ড অর্ডার ব্লক আছে এই জায়গায়। সো আফটার কনফার্মেশন অ্যান্ড দিস ইজ আ লিকুইডিটি সুইপ ক্যান্ডেল, এখান থেকে আপনি এমনিতেই সেল করবেন। কেন? বিকজ এটা আপনার এরিয়া। একে তো বাইংয়ের পরে আমি সেল চাই, দুই সপ্তাহের আজকে লাস্টের দিন, মার্কেটে তেমন বেশি মোমেন্টাম একতরফা থাকার চান্স খুবই কম। সো মার্কেট মূলত সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স থাকে। সো আইডিয়ালি আপনার যদি স্ট্র্যাটেজি থাকে আর আপনি যদি এই টাইপের ট্রেড খুঁজে পান, তাহলে আপনি এখানে স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন। এবার আইডিয়ালি আপনি এইখান থেকে ট্রেড নিতে পারবেন অ্যাজ এ রেজিস্ট্যান্স, এইখান থেকে ট্রেড নিতে পারবেন অ্যাজ এ সাপোর্ট। অ্যান্ড দেখেন মার্কেটে এসে এইখানে 2-3 বার টাচও করছে। কেন? বিকজ একটা লম্বা মোমেন্টামের পরে মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। আমরা জানি না, আমি অনেকবার বলছি ঝড়ের পূর্বাভাস। বিকজ একটা মার্কেটের ভিতরে এগ্রেসিভ মোমেন্টাম হইলে এর পরবর্তীতে মার্কেট 2-3টা সুইং কনসলিডেশন বানায়। কেন? বিকজ অফ ও এটার এগেনস্টে বাই করুক সেল করুক, ওর এখানে ট্রেডার লাগবে, রিটেইলার রাখবে। লট অফ রিটেইলার, মোমেন্টামে রিটেইলাররা ট্রেড করতে পারে না। রিটেইলাররা মার্কেট থাইমে গেলে ট্রেড করে। খুব কম মানুষ আছে যারা মোমেন্টামে ট্রেড করে। অনেক ভালো মতন যার অ্যানালাইসিস অ্যান্ড যার এক্সপিরিয়েন্স ভালো, সে করে মোমেন্টামে ট্রেড। সব রিটেল ট্রেডার মোমেন্টামে ট্রেড করতে পারে না। মোমেন্টামে ট্রেড করা ইজ টু মাচ টাফ, এটা সবার পক্ষে পসিবল না। ওকে, সো আমরা 2 ধরনের মূলত সাপোর্ট অর রেজিস্ট্যান্স দেখলাম। একটা হলো ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স, যখন উই ফাইন্ড আ ট্রেন্ড, যখন আমরা একটা ট্রেন্ড ফাইন্ড করব তখন আমরা এই টাইপের করব, মার্কেট বাই, কনসলিডেশন বাই, কনসলিডেশন বাই, কনসলিডেশন বাই, যখন ফাইন্ড করতে পারবো ট্রেড। বাট যখন ট্রেড ফাইন্ড করতে না পারবো, তখন উই ইউজ স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স। স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ করার কিছু পদক্ষেপ বলে দিই। যখন মার্কেটের অফ সেশন থাকে, যখন মার্কেটের সেশন থাকে না, লাইক রাতের বেলা মার্কেটের সেশন নাই, এই একটা সময় স্ট্যাটিক ট্রেড করতে পারবেন। 2 নম্বর হইলো যখন মার্কেটের বিগ মুভ আসে, একটা মার্কেটের বিগ মুভ আসছে, নাও মার্কেট নিডস কনসলিডেশন, এই জায়গায় আপনি স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ করতে পারবেন, 2 জায়গা। অ্যান্ড মার্কেটে উইকলি ফার্স্ট ডে, প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন মার্কেট হুট করে ভলাটিলিটি চলে আসার চান্স খুব কম থাকে, মার্কেট ম্যানিপুলেট করার চান্স থাকে অনেক। 3টা সিচুয়েশন বলছি। 1 নম্বর, মার্কেটের ভিতরে যখন অফ সেশন থাকবে, সেশন থাকবে না, যখন মার্কেট সাইডওয়েজ হয়ে যায় তখন। আবার এইটা আপনি যা 4 ঘন্টায় সাইডওয়েজ খুঁজেন না, এটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে করতে হবে। 4 ঘন্টায় মুভমেন্টের পরে 5 মিনিটে শিফট হয়ে আপনি স্ট্রাকচার বানায়া সাইডওয়েজ মার্কেটের স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন। বাট আপনি 5 মিনিটেরই কোনো মার্কেটের মুভমেন্টের পরে, লাইক 5 মিনিট কোনো মার্কেট মুভমেন্ট দিল 5 মিনিটের ক্যান্ডেলে, পরে আপনি যে এই টাইপের স্ট্রাকচার পাইতে গেলে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। বিকজ 5 মিনিটে একটুখানি পরপরই মার্কেটের স্ট্রাকচার বানায়, যেটা 4 ঘন্টায় বানায় না। সো একটা 4 ঘন্টায় খুব ভালো মোমেন্টাম পাওয়ার পরে, 2 ঘন্টার ক্যান্ডেলের খুব ভালো মানের মোমেন্টাম পাওয়ার পরে, দেন মার্কেট সাইডওয়েজ হওয়ার চান্স মোস্ট অফ দ্য টাইম ফ্রেম থাকে। ওকে, অ্যান্ড দেন আমরা যখন মার্কেটের অফ সেশনে ট্রেড করি তখন মার্কেট সাইড হয়ে যায়। যখন মার্কেটে তেমন কোনো ভলাটিলিটি না থাকে,
তখনই মূলত মার্কেটের ভিতরে স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স ট্রেড করার চাহিদা মূলত আমরা দেখাই। ওকে, আর যখন মার্কেটের ট্রেন্ড ফাইন্ড করতে পারি, আমরা সেশন অনুযায়ী ট্রেড করি, তখন আমরা মূলত মার্কেটের ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করি। এবার ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফাইন্ড করার জন্য আমাদের কি কি লাগবে? এক নম্বর যেটা লাগবে সেটা হলো মার্কেট স্ট্রাকচার। এক নম্বর যেটা সেটা হলো মার্কেট স্ট্রাকচার। 2 নম্বর যে জিনিস লাগবে সেটা হলো ফিবোনাক্কি। ফিবোনাক্কির মাধ্যমে আপনি মূলত আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কোন মোমেন্টামে বাই করতে চান। সাপোর্ট তখনই ইউজ করবেন যখন মার্কেট আপ ডিরেকশনে থাকবে, রেজিস্ট্যান্স তখনই ইউজ করবেন যখন মার্কেটের ডাউন ডিরেকশনে থাকবে। ফিবোনাক্কি দেন হইলো আপনার ইএমএ, মুভিং অ্যাভারেজের ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি মার্কেটের ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবেন। এক মার্কেট স্ট্রাকচার, যখন আপনি কোনো মার্কেট ফাইন্ড করতে পারবেন, আপনি দেখছেন একটা মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে আসছে, সুন্দর ডাউনের পরে একটা ভালো মুভ দিছে, ইটস কল অ্যাকুমুলেশন, আফটার ম্যানিপুলেশন উই নিড বাই। ওকে, এই জায়গাতে আপনি ডায়নামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স ইউজ করতে পারবেন। কখন? এই যে মার্কেট বাই হয়েছে 50% লেভেলে আইসা মার্কেট বাই, 50% লেভেলে আইসা মার্কেট বাই, লাস্ট 2-3 দিন দেখাইছে। এটা আপ মার্কেটে যখন আপনি ফাইন করতে পারবেন, জাস্ট কনসলিডেশনের পরে সাপোর্ট থেকে বাই করবেন। এবার সাপোর্ট পয়েন্ট কোনটা আপনার জন্য? এইটা। আপনি তো এইখান থেকে বাইং করার জন্য বসে থাকবেন, বাট এই পর্যন্ত তো মার্কেট আসবেই না। লাইক এটা যদি আপনার মেজর সুইং হয়, এখান থেকে যদি কোনো বাই আসে, আপনি তো চিন্তা করবেন এইখানে আসলে আমি আবার বাই করবো, তাই না? বাট মার্কেট এই পর্যন্ত আসবেই না, বিকজ যখন ট্রেন্ড থাকে তখন মার্কেট নিচের প্রাইস পর্যন্ত আসে না। তখন আমরা ইউজ করি মূলত ডায়নামিক। ওকে, তখন আমরা ডায়নামিক ইউজ করি। আর ডায়নামিক ইউজ করার একদম প্রথম যে ধাপ সেটা হলো ফিবোনাক্কি রিট্রেসমেন্ট। এটার মাধ্যমে আপনি ডায়নামিক অনেক ইজিলি ফাইন্ড করতে পারবেন। নট শিওর যে আপনি 0.3 থেকে 0.5 থেকেই বাই করবেন। ইট ডিপেন্ড। ড্র করে বসে থাকলেন, জোন তো ড্র করলেন, আসলেন, আপনার স্ট্র্যাটেজির কনফার্মেশন যদি পান, আপনার সেশনের কনফার্মেশন যদি পান, দেন উই এন্টার আ ট্রেড, এর আগে না। তাহলে মার্কেট স্ট্রাকচার যখন আমরা ফাইন্ড করতে পারবো, তখন ফিবোনাক্কি ইউজ করে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো, অ্যান্ড ইএমএও ইউজ করতে পারবো। সো এখন আমি মূলত আপনার ফিবোনাক্কি রিট্রেসমেন্টটা দেখাই। খুব ইজি জিনিস, নর্মাল জিনিস। ফিবোনাক্কি রিট্রেসমেন্ট আমরা ইউজ কখন করি সেইটা একটু জানতে হবে। অনেকবার বলছি, বাট তাও আবার অফিসিয়ালি বলি। ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করি আমরা তখন যখন কোনো আপ মার্কেটের বাইং পজিশন ফাইন্ড করি, বা যখন কোনো সেলিং মার্কেটের সেলিং পজিশন ফাইন্ড করি। তার মানে ফিবোনাক্কি ইউজ করার আগে আমার মার্কেটের ডিরেকশন দরকার, মার্কেটের মুভমেন্ট দরকার। একটা মার্কেট 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত আসছে, এবার 10 টাকা থেকে যে ওর 15 টাকার জার্নি, এই যে এইখানে, এই জার্নিটার জন্য আমি কোন জায়গা থেকে বাই করব? বিকজ 5 টাকা থেকেই তো মার্কেট অলরেডি 10 টাকা পর্যন্ত গেছে, আমি 10 পর্যন্ত বাই করতে পারবো না, বিকজ অফ ওভারবট অবস্থায়, মানে অনেক বাইং অবস্থায় আমি আরও বাই করতে পারি না, প্রাইস কমলে বাই করি। সো উই নিড ডিসকাউন্ট, আমরা ডিসকাউন্টে বাই করি। এইখান থেকে যদি আমি বাই করি, আমার পার শেয়ারের দাম 10 টাকা করে পড়বে। যদি আফটার কনসলিডেশন বাই করি, আমার পার শেয়ারের দাম 60 টাকা করে পড়বে। ওকে, সো এই জায়গাতে আমার জন্য ডিসকাউন্ট প্রাইস। এই টাইপের কোনো মুভমেন্ট হওয়ার পরে যখন আমরা ওই সেম ডিরেকশনে বাই করার ট্রাই করি, তখন এই পজিশনগুলোতে আমি ফিবোনাক্কি ইউজ করি। লাইক আবার একটা মার্কেট 10 টাকায় আছে, 10 টাকা থেকে ও 5 টাকায় গেছে, এবার 5 টাকা থেকে আমি সেল করতে পারবো না, বিকজ অনেক কম প্রাইস, আমার প্রিমিয়াম প্রাইস লাগবে। সো 5 টাকা থেকে আমি আর সেল করতে পারবো না। আমি কি চাই? মার্কেটটা হালকা কনসলিডেশন নিক। এবার ওর ডেস্টিনেশন ধরেন 0 টাকায় আসবে, 10 টাকা থেকে 5 টাকায় আসছে, আমি 5 টাকা থেকে যদি সেল করি, তাহলে আইডিয়ালি মার্কেট কনসলিডেশন নিয়ে দেন যাবে, তাই না? আমি কি করব? আমি এই 60 টাকা থেকে সেল করার ট্রাই করব, তাই না? তাহলে আমার জন্য প্রাইসের মুভমেন্টটা অনেক বড় হবে আফটার কনসলিডেশন। সো এই যে জিনিসটা, এবার এইখান থেকে এই যে স্টার্টিং পয়েন্ট 10 থেকে 5 টাকা পর্যন্ত আমি এইখানে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করব।
এটা ইউজ করে আমি ফাইন্ড করব যে কোন জায়গা থেকে আমি বাই করতে চাই। কারোর জন্য 0.5 একটা বাইং লেভেল, কারোর জন্য 0.6 বাইং লেভেল। আবার এখান থেকে আমি বাই করতে চাই 5 থেকে 10 টাকা পর্যন্ত। এবার 0.5, 0.6 কোন জায়গা থেকে আসলে আমি বাই করতে চাই, ডিপেন্ড অন মাই সেলফ। তার মানে ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হলো একটা মুভ। একটা মার্কেটের মুভমেন্ট পাইছি, সেকেন্ড কোন মুভমেন্ট থেকে আমি কন্টিনিউশন মার্কেটে বাই করব, এইটা ফাইন্ড করার জন্য আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করি। আবার বলি, একটা মার্কেটের ডিরেকশন অলরেডি সেট, বাট সেট ডিরেকশনেতে আমি আপের থেকে ট্রেড নিতে পারি না। সো কোন পজিশন থেকে মূলত আমি কন্টিনিউশন মার্কেটে ট্রেড নিতে চাই, ওই জোনটা ফাইন্ড করাই হলো ফিবোনাকির কাজ। এবার এইখান থেকে এইটা এইখানে হইতে পারে, আবার হইতে পারে একটা সেলিং মার্কেট, লাইক এই জায়গা থেকে কোনো মার্কেট আমি সেল করছি। এবার এইখান থেকে তো আমি সেল করতে পারবো না, কোন পজিশন থেকে আমি সেল করতে চাই ওই জোনটা আইডেন্টিফাই করাই হলো ফিবোনাকি রিট্রেসমেন্টের কাজ। ওকে, তাহলে আমরা এটা ইউজ করি, খুব ইজি, কোনো প্রবলেম নেই। লাইক এই মুভমেন্টটা আমি এইখান থেকে এই পর্যন্ত বাই করতে চাই। সো দিস ইজ মাই অ্যাকুমুলেশন, আমি জাস্ট লেখা দিই, বাট মেজর সুইং স্টার্ট, এখান থেকে আমি মেজর সুইং স্টার্ট মানে এমএসএস মেজর সুইং, অ্যান্ড এটা হলো আপনার এমএসই মেজর সুইং এন্ড, মেজর সুইং এন্ডিং, ডান। ওকে, সো মেজর সুইং বা মেজর সুইং লো অনেক কিছু দিতে পারেন আপনি চাইলে, জাস্ট মেজর সুইং লো এমএসএল, অ্যান্ড এটা হলো আপনার মেজর সুইং হাই, আপনি যেটা দিয়ে শান্তি পান আসলে। এবার এই লো থেকে হাই পর্যন্ত গেলে হাই থেকে তো আর বাই করি না, তাই না? তো এটা ইউজ করার জন্য আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে আসব। দেন এই জায়গা থেকে, যেই জায়গা থেকে আমার স্টার্টিং হয়েছে প্রাইসটা, যখন আপ মার্কেটে আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করব, বাইং মার্কেটের জন্য ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করব, তখন নিচের থেকে যেখান থেকে আমার মার্কেটের মুভ আসছে ওই মুভ থেকে এন্ডিং পজিশন পর্যন্ত আমি হোল্ড করব। যেখান থেকে স্টার্ট হয় ওই লেভেলটা হলো আমার 1, যেখানে শেষ হয় ওই লেভেলটা হলো আমার 0, বিকজ ওই 0 পর্যন্ত যাইতে যাইতে মার্কেটের মোমেন্টাম হারায় ফেলে। এটা হলো বাইং মার্কেটের ফিবোনাকি রিট্রেসমেন্ট। যদি আমি সেলিং মার্কেটে করতে চাই, এটা তো সেল মুভ দেখতেছি আমি, তাই না? তাহলে সেলিং মুভ স্টার্ট হয়েছে কই, উপর থেকে। সেলিংয়ের ধর্ম কি, মার্কেট নিচে নেওয়া। সো যেখান থেকে সেলিংয়ের স্টার্ট হয়েছে ওইখান থেকে আমার পিক পয়েন্ট। এবার 1 থেকে 0 পর্যন্ত হলো আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট, 0তে আইসা পাওয়ার শেষ হয়ে যায়। সো বাইং মার্কেটে যখন আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করব, নিচের থেকে উপরের দিকে পুশ করব। সেলিং মার্কেটে যখন করব, উপরের থেকে নিচের দিকে পুশ করব। যেই জায়গাটা স্টার্ট হবে ওইটা 1 থাকবে, যেখানে শেষ হবে এটা 0 থাকবে। এখন আপনার এই টাইপের নাও থাকতে পারে, আমি একটু সেটিংসে যা দেখাই। আপনার হয়তো এই যে অ্যাপ্লাই ডিফল্ট এই টাইপের থাকতে পারে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। বাট আমরা কি করব, এটা একটু চেঞ্জ করব, লুক প্রফেশনাল, দেখতে ভালো লাগে। ওকে, সবার আগে আমি সেটিংসে যদি যাই, অনেকগুলো জিনিস আমার নাও লাগতে পারে, বাট সবার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা শেষ করি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা শেষ করি। এখানে এই কালারগুলো কিন্তু অনেকগুলো জিনিস বুঝায় আপনারে, এই কালারগুলো কিন্তু অনেকগুলো জিনিস বুঝায়। চলেন এই কালারগুলোর মাধ্যমে একটু বুঝি। একটু কমায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এটা মার্কেট, লাইক ধরেন আপনার এই মার্কেটটা 5 টাকা থেকে এইখানে 10 টাকা পর্যন্ত আসছে, খেয়াল করেন। ও এই পয়েন্টটা রেড দিয়ে রাখছে, বিকজ রেড জোন থেকে আমরা বাই করতে পারি না। রেড জোনে আমরা বাই সেল কিছুই করতে পারি না, রেড জোন। বিকজ এই মার্কেট 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত যখন আসে, এখানে মার্কেট ম্যানিপুলেশন এতটুকু কমপ্লিট হয় না, মোস্ট অফ দ্য টাইম ফ্রেমে কমপ্লিট হয় না। সো আইডিয়ালি মার্কেট নিড বিগ মুভস, বিকজ 5 টাকা থেকে 10 টাকা গেলে 10 টাকা পর্যন্ত অ্যাটলিস্ট 60 টাকা পর্যন্ত আসুক মার্কেট, তাই না? এতটুকু তো মার্কেটের ইম্পর্টেন্স আছে। সো 5 থেকে 10 টাকার মুভ দিছে, বাট দেখেন 10 টাকা থেকে এই যে রেড যে জোনটা আছে, এই জোনটা আসলে আপনার জন্য বাইং না। কেন? এখান থেকে যদি বাই করেন, বেটার কনসলিডেশন পায় নাই মার্কেট, যে এগেনস্টে বাই হয়েছে ওইটার বেটার সেল হয় নাই এখনো মার্কেটে। দ্যাটস ওয়াই এই জোনটা রেড দেওয়া, বিকজ আমরা এখান থেকে বাই করতে পারবো না। দেন হলুদ এরিয়া আমরা সবসময় জানি ইটস এ গ্রে লাইন, এখানে আসলে মূলত আমি বাইং সেলিং করার যে কোনো ধরনের একটু পদক্ষেপ পাই। দেন 0.3 থেকে 0.5 পর্যন্ত, অ্যান্ড 0.3 থেকে 0.6 পর্যন্ত দেখেন সেম কালার, গ্রিন কালার, মানে কি আমি এখান থেকে বাই করতে পারবো। 0.6-এ আসার পরে
ঝামেলা আছে 0.67 এর পরও ঝামেলা আছে, গ্রে এরিয়া, বাট বর্তমানে এই ঝামেলা জোন থেকেই সব থেকে বেশি বাই হয় বিকজ মার্কেটার টু মাচ মডিফাইড। ও 2 দিন পর পরই মার্কেটের প্যাটার্ন চেঞ্জ করে বিকজ যেই মানুষটা গতবার এখান থেকে ট্রেড রান করছে সে সেম প্যাটার্নে ট্রেড রান করবে না, সে ডিফারেন্ট প্যাটার্নে ট্রেড রান করবে। যাদের ট্রেড রানে মার্কেটের ইম্প্যাক্ট পড়ে তাদের কথা বলতেছি, আপনারা আমার ট্রেডে কিছু হয় না মার্কেটে, বাট হ্যাঁ আপনারা আমার মতন মানুষ কোন জায়গা থেকে বাই সেল করে দে নো দ্যাট, ওরা এটা জানে, দ্যাটস ওয়াই ওদের ম্যানিপুলেট করতে অনেক সুবিধা হয়ে যায়। সো কালারগুলোও যদি দেখেন একটা বাইং মার্কেটে ইটস নট আ বাইং পজিশন, ইটস আ বাইং পজিশন বাট আপনার ইচ্ছা হলুদ এরিয়া, বাট 0.3 থেকে 0.6 পর্যন্ত আপনি চাইলে বাই করতে পারবেন, আবার 0.3 থেকে 0.7 পর্যন্ত আপনি চাইলে বাই করতে পারবেন। সো আমরা এখান থেকে একটু সেটিংসটা ঠিক করি, তাইলে এই জিনিসটা বুঝতে আরও বেশি ইজি হবে বিকজ প্রফেশনাল লাগাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিকজ দেখতে ভাল লাগে, যে জিনিস দেখতে ভালো সেটা খাইতেও ভালো, খাইতে না ভাল লাগলেও ওই জিনিস দামি হয়। সো আমি সবার আগে ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই, এটা হলো ফার্স্ট কাজ। দেন দেখেন এইখানে অনেকগুলো লাইন আছে, আমার দরকার নাই, লাইক আমি যদি ওকে দিই দেখবেন এটা ছোট করলে দেখবেন এই যে মাইনাসের লাইনগুলো আছে, আই ডোন্ট নিড দিস, আমার এগুলো দরকার নেই, আমার শুধু 0 পয়েন্টের পরে যা যা আছে এগুলো দরকার আছে, আর যেগুলা পয়েন্টের আগে দশমিক ছাড়া শূন্য নাই অন্য কিছু আছে সংখ্যা আছে এগুলা আমার দরকার নেই। সো আমি এটা একটু চেঞ্জ করব বিকজ ভাল লাগবে দেখতে। 0.3 আই নিড দিস, আমার এটা দরকার নাই, 1 দরকার নাই, 0.7 দরকার আছে, তারপরে 1 দরকার আছে, 2 মানে এক কথায় দশমিকটার আগে যেগুলো সংখ্যা আছে এগুলো আমার দরকার নেই, লাইক এই কয়টা জিনিসই আমার দরকার আছে। স্টার্টিং 1 এন্ডিং 0, আপ মার্কেটে নিচের থেকে উপরের দিকে টানি, সেলিং মার্কেটে উপরের থেকে নিচের দিকে টানি। এবার এইখানেও আপনি চাইলে অনেকগুলো জিনিস চেঞ্জ করতে পারবেন, যে আই হ্যাভ এ স্ট্র্যাটেজি, আমি 0.2 থেকে বাই জীবনও করবো না, সো আপনি 0.2 এখান থেকে সরায় দেন, শেষ। আমি 0.3 থেকেও বাই করবো না, সরায় দেন। আমি জাস্ট 0.6 আর 0.7 থেকে বাই করবো বিকজ 0.5 থেকেও বাই করবো না, মোস্ট অফ দ্য মার্কেট 0.5 থেকে বাই হয়ে যায়, তাই না? এবার রাখতেও পারেন, আপনার ইচ্ছা, সরায়ও দিতে পারেন। এবার যদি আপনি ওকে দেন, এখান থেকে যদি এটা সরায়ও দেন, দেখেন আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট এখন এইভাবেই আসবে। এবার আপনি যখন ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করবেন এনি কাইন্ড অফ মার্কেটে, এইটা আপনার স্ট্র্যাটেজিতে পরিণত হয়েছে যে আমি 0.6 এর কনফার্মেশন ছাড়া বাই করব না, বিকজ আমরা কি জানি এটা যদি কোনো বাইং লেভেল হয়, 0.5 যদি কোনো বেটার বাইং লেভেল হয়, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি একটা মার্কেট এই লেভেলে আসবে, সবার আগে অর্ডার রান করাবে যারা যারা এখান থেকে বাই করতে চায়, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড 0.5 লেভেল ইটস এ সাপোর্ট লেভেল, যেই জায়গাতে বাইং মার্কেটের জন্য বাই করতে সবাই প্রস্তুত থাকে। তো যেখানে সবাই বাই করতে চায় ওইখানেই তো ম্যানিপুলেশন হবে, তাই না? দ্যাটস ওয়াই এইখান থেকে আমি নাই, আমি সেকেন্ড টাইম অল দ্য টাইম ঢুকবো। সো 0.5 থেকে যখন কনফার্মেশন দেখবে, ইটস নট কনফার্মেশন ফর মি, ওইটা আমার জন্য কনফার্মেশন না, আমার জন্য কনফার্মেশন 0.6, ডান। এবার আপনি প্রত্যেকবার 0.6 থেকে বাই করবেন, দ্যাটস ইউর স্ট্র্যাটেজি। সো আপনি 0.5 রাখলেনই না, আপনি এমনভাবে ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করলেন যে 0.5 থেকে আইসা যদি মার্কেট চলেও যায় উপরে, আই ডোন্ট কেয়ার, আই নিড 0.6। এবার আপনি যদি বেটার ডিরেকশন ফাইন্ড করতে পারেন, অ্যান্ড আপনি চাইলে 0.6-এ লাগায় রাখেন পেন্ডিং অর্ডার, কে নিষেধ করছে? 0.6-এ পেন্ডিং অর্ডার লাগায় রাখেন, এই 0.1 পর্যন্ত দিয়ে রাখেন, 0 পর্যন্ত দিয়ে রাখেন, দ্যাটস ইট, শেষ। 1:1 মোর দ্যান এনাফ। এইটা যদি আপনার স্ট্র্যাটেজি থাকে, যদি আপ মার্কেট উপরে যাবে বস ক্রিয়েট হবে, ডাজেন্ট ম্যাটার, এতটুকুই রাখেন। সারাদিনে 5টা মার্কেট যদি আপনার এই সেম কনসেপ্টে ট্রেড করেন, জাস্ট 5টা মার্কেটে সেম কনসেপ্টে ট্রেড করবেন, আপনি নিজে জিজ্ঞেস করেন তো, আফটার ফাইন্ড দ্য মার্কেট ডিরেকশন, আপনি যখন একটা মার্কেটের ডিরেকশন ফাইন্ড করে ফেলবেন, দ্যাটস ইউর ওয়ান কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন হলো আপনার সেশনের কনফার্মেশন, বিকজ আপনি টোকিও সেশনে দেখতেছেন মার্কেট এই দিকে এসে ম্যানিপুলেট করতেছে। সো আপনি জানেন লন্ডন সেশনে এই টোকিও সেশনের লিকুইডিটিগুলো খায়া দেন মার্কেট লন্ডন আর নিউ ইয়র্ক মিলে আস্তে আস্তে উপরের দিকে যাবে, বিকজ উই নো দ্যাট একটা সেশন যদি মার্কেট সাইডওয়েজ হয়, পরবর্তী সেশন ওই মার্কেটের স্টপ লস হিট কইরাই দৌড় দেয়, তাই না? সো একটা মার্কেট যদি এই ক্ষেত্রে টোকিও সেশনে আইসা এই টাইপের তেনা পেঁচায়, তার মানে কি টোকিও শেষ, লন্ডনে আইসা এই মার্কেটের সেলগুলো দিয়ে এইখান থেকে বাই হবে। আপনি যদি এটা জানেন, এটা যদি আপনার স্ট্র্যাটেজি থাকে, ডান।
সো সবার আগে আপনি মার্কেট ডিরেকশন করে ফেললেন, নিজে নিজে আইডেন্টিফাই করতে পারছেন। এবার আপনার সেশনের কনফার্মেশন হয়েছে, আপনার সবসময় মার্কেটে থাকতে হবে না, ট্রেড অন করে রাইখে দেন, মার্কেট এইখানে থাকুক। ইম্পর্টেন্ট রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কাছে $1,000 আছে, আপনি এক ট্রেডে $300 মাইরা দিবেন, আপনার রাতে ঘুম হবে না। আপনার কাছে $1,000 আছে, আপনি এক ট্রেডে $20 মাইরা দিবেন, আপনার ঘুমের কিচ্ছু হবে না। বুঝে গেছে? ইটস এ প্রসেস, ইটস এ বিজনেস। একটু ডিফারেন্টভাবে ভাবলে দেখবেন যে ট্রেডিং অনেক সুন্দর আর অনেক মজা। এখান থেকে টাকা কামাইতে কোনো বসের গালি শোনা লাগে না। এখান থেকে টাকা কামাইতে গেলে বাসে হেল্পারের সাথে ঝগড়া করতে লাগে না। বিকজ আপনি অফিসে গেলে বেশিরভাগ মানুষ যখন বাসে যায় হেল্পারের সাথে ঝগড়া হয়, ওদের বিহেভিয়ার ভালো না। আপনার পকেট মারার চিন্তা করতে হবে না, আপনার রিক্সাওয়ালাকেও চিন্তা করতে হবে না, আপনার কিচ্ছু চিন্তা করতে হবে না, বিকজ অফ আপনি ঘরে বসে বসে টাকা কামাচ্ছেন। এই আমাদের যে দেশে, এই দেশে অনেক বেশি প্রবলেম ভাই, আর এটার সলিউশন নাই। এটার সলিউশন হলে আপনি নিজে জাস্ট টাকা কামায় এখান থেকে বাইরান, এনি হাউ এখান থেকে বের হন। প্রত্যেকটা বড় বড় শহরের ভিতরে যদি খেয়াল করেন, রিক্সাওয়ালার অভাব নাই। আমার মাথায় জাস্ট একটা জিনিস ঢুকতো না, ভাই রিক্সাওয়ালা এই দেশে কি অবদান রাখে? এখন আপনার আমার একটু স্বার্থপর মনে হতে পারে, ভাই রিক্সাওয়ালারা কি মানুষ না? অবভিয়াসলি মানুষ। রিক্সাওয়ালারা প্রত্যেক মাসে কয় টাকা ট্যাক্স দেয় বলেন? ইমোশন রাইখা বিবেক দিয়া কথা কন। রিক্সাওয়ালারা বাংলাদেশের উন্নয়নে কয় টাকা ট্যাক্স দেয়? 1 টাকাও ট্যাক্স দেয় না। ট্যাক্স কে দেয়? একটা প্রাইভেট কার চালক, যে মানুষটা তেল ভরতে গেলে ট্যাক্স দেয়, একটা গাড়ি কিনতে গেলে 300% ট্যাক্স দেয়, টোলের সময় ট্যাক্স দেয়, প্রত্যেকটা সিচুয়েশনে মানুষটা ট্যাক্স দেয়। ওর ট্যাক্সের টাকায় বাংলাদেশের উন্নতি হচ্ছে। এখন বলতে পারেন ভাই রিক্সাওয়ালারা খাবে কি? ভাই উন্নত কান্ট্রিতে রিক্সাওয়ালা নাই, হারা খায় না? উন্নত কান্ট্রিতে রিক্সাওয়ালা নাই, হারা খায় না? সারা বাংলাদেশে কয় লাখ রিক্সাওয়ালা আছে? ধরেন 10 লাখ রিক্সাওয়ালা আছে। অ্যাটলিস্ট শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে বাদ দেন, ওদের রাস্তা ফাঁকে থাকে ওইটা বাদ। শহর অঞ্চলে ধরেন 10 লাখ রিক্সা চালক আছে। আমাদের বাংলাদেশের মতন এত অপরচুনিটির কান্ট্রি কোথাও নাই ভাই, কোথাও নাই। এই দেশে 10 লাখ মানুষের কাজে খাটানো কোনো ব্যাপারই না। কেন ব্যাপার না? বিকজ একটা রিক্সাওয়ালা যত বেশি খাটুক, ওর মান্থলি এক্সপেকটেশন কত? 30,000 টাকা। আমাদের কাছে এত পরিমাণে ল্যান্ড আছে যে আমরা এই 5 লাখ মানুষের যদি কৃষি খাতেও খাটাই, ও মাসে 30,000 টাকা কামায় ফেলবে এনি হাউ। এটা হলো ফার্স্ট অপশন। আমাদের দেশে এত পরিমাণে ফিশিং করা যায়, মাছ ধরার সরঞ্জাম আছে আমাদের। আমরা যদি মাছও ধরি, বা আমরা যদি লাইক অন্য সবজি চাষের পাশাপাশি ফিশিং চাষও করাই, তাও আমাদের দেশে 5 লাখ মানুষ খাটানোর জায়গার অভাব নাই। ঢাকা শহরটা ফাঁকা হয়ে যাবে। একটা দেশ তখনই উন্নত হয় যে দেশের চাকা যত ঘুরে। এটা মানেন? যেই মানুষটা 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলো, প্রত্যেক দিন সরকারের তেলের মাধ্যমে ট্যাক্স দিচ্ছে, টোলের মাধ্যমে ট্যাক্স দিচ্ছে, এই মানুষটারে আপনি যখন ফ্রি করে দিবেন, ওর বিজনেস বাইরে যাবে, ও সরকারের আরও বেশি বেশি ট্যাক্স দিবে। বুঝতেছেন? একটা 5 মিনিটের জার্নি করতে মানুষের 1 ঘন্টা লাগে। এই 1 ঘন্টাও কাজ করতে পারতো, 1 ঘন্টাও ফ্যামিলির সময় দিলে পরের দিন যাবে হাই স্পিডে কাজ করতে পারবে অফিসে। বাংলাদেশের শিল্প খাতে, পোশাক কারখানায় মানুষের অভাব নাই। আমাকে গর্ব লাগে বাংলাদেশি, বাইরে গেলে যখন বলে আমরা বাংলাদেশি। আপনি জাস্ট বাংলাদেশ থেকে, এই ঢাকা শহর থেকে অ্যাটলিস্ট অটো আর রিক্সা মিক্সা সরায় দেন, বাংলাদেশ উন্নত হয়ে যাবে। ধরেন একটা খালি জায়গা, অনেক বড় খালি জায়গা, এই জায়গাটা আপনি উন্নত কেমনে করবেন বলেন? কার কি আইডিয়া আছে? একটা খালি জায়গা, পুরো একটা খালি জায়গা, এটা উন্নত কেমনে করবেন? সবার আগে উন্নত করার জন্য লাগবে হলো আপনার একটা রাস্তা, ভালো রাস্তা ব্যবস্থা বানায় দেন। বানায় দেন 2টা ইউনিভার্সিটি, এনাফ। আর কিচ্ছু লাগবে না। মানুষ পড়াশোনা করতে পারবে, যাতায়াত করতে পারবে, অটোমেটিক মানুষ এই অঞ্চলটারে দেখবেন উন্নত বানায় ফেলছে নিজেরা বাড়ি করে। একটা খালি এলাকা দেখবেন ভরে গেছে। বিকজ একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা চলে হলো চাকার উপরে। যেই দেশের চাকা যত বেশি ঘুরবে, ওই দেশ তত উন্নত।
আমাকে বাংলাদেশ যখন কেউ জিগায় যে রিক্সাওয়ালাগুলার উঠাই দিলে কি হবে, কয় এরা ছিনতাই করবো। যেই দেশের মানুষ রিক্সা চালায় না তারা ছিনতাই করে না? 5 লাখ 10 লাখ মানুষের কর্মসংস্থান বাংলাদেশে এনি অভাবই নাই। চাকরি কারা পায় না? যাকে এক্সপেকটেশন বেশি। লাইক আমি মাস্টার্স পাস করছি, আমি জীবনে অনেক কষ্ট করে চাকরি করছি, আমার বাবা মা আমার দিকে তাকায় আছে, আমার বিয়ে করতে হবে, আমার খরচ বেশি, আমি চাইলেও 50-60 হাজার টাকা বেতনের চাকরি করতে পারবো না। দ্যাট ইজ মাই এক্সপেকটেশন, বিকজ এর নিচে আমি নামতেই পারবো না। তাইলে আমার সাংসারিক খরচপাতিগুলো আমি চালাইতে পারবো না। বাট একটা রিক্সা যে চালায় তার এক্সপেকটেশন মাসে 30,000, এর বাস দিয়ে পিড়াইলেও এর বেশি কামাইতে পারবে না সে। ওরা আপনি ফিক্সড করে দেন, বিকজ ও তো এতটুকু নিয়েই বাঁচতে চায়, আর এতটুকু করে দেওয়া তো টু মাচ ইজি। কিন্তু একটা চাকরিজীবীরে তো আপনি আর 20,000 টাকা দিতে পারবেন না, ওর সমস্যা। ও হইল বেকার বিকজ অফ এক্সপেকটেশন বেশি। বাট ওর তো এক্সপেকটেশন লিমিটেড, ওরে খাটানো তো কোনো ব্যাপারই না। 5 লাখ 10 লাখ মানুষ খাটানো কোনো ব্যাপারই না ভাই। গুলশানের মতন জায়গায় রিক্সার লেগা মানুষ গাড়ি চালাতে পারে না, ভাবা যায়? এয়ারপোর্টের রাস্তায় মানুষ রিক্সা চালায়, আজব এক কাহিনী ভাই, কোন দেশে বসবাস করতাম। আর একজন সংবাদ সম্মেলনে যা কয় যে এগো রিক্সা চালান যদি বন্ধ করে দিই তাইলে তো এরা গাঞ্জা বেচবে। আর বেটা গাঞ্জা বেচলে তোর পুলিশ নাই, ওরা কি করে? অগদে পিড়ে সালুডা লেবো। সব দেশে কি মানুষে গাঞ্জা বেচেনি? বেকারত্বের অভাব আছে? এই দেশটা ভাই জীবনে চেঞ্জ হবে না, বুঝছেন? জিন্দিগিতে চেঞ্জ হবে না, আমাদের কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। আচ্ছা যাই হোক, ওকে, সো এই যে লেভেল, এই ফিবোনাকি রিট্রেসমেন্ট লেভেল, দ্যাট ইজ ইউর স্ট্র্যাটেজি। যদি আপনি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, আপনি নিজের একটা ট্রেডিং করার ধরন বানায় ফেললেন। যে ভাই আমি একটা মার্কেটের ডিরেকশন চুজ করছি, অ্যান্ড এই সেম ডিরেকশনে আমি বাইং হইতে সেলিং পর্যন্ত মার্কেট ড্র করে রাখছি, আমি এইখানে আসলেই বাই করব, দ্যাটস ইট। এবার এই সেম ডিরেকশন আপনি ধরেন এইখান থেকে দেখেন, ওকে, যে ভাই আমি এই 70 পয়েন্ট আসলেই বাই করব, এইটার মাঝখানে আসবে, এটা একটা জোন, এই জোনটা ব্রেক করে ক্যান্ডেল সাস্টেইন করলে আই এম আ বায়ার। এবার এই জায়গাতেই দেখেন জাস্ট এত সুন্দর মার্কেটের ডাউনফল দেখছেন, এইখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাইং আসছে ভালো মানের। সো দিস ইজ এ সাস্টেইনেবল মার্কেট, এইখান থেকে মার্কেট আপের যাওয়ার চান্স আছে। হ্যাঁ হইতে পারে মার্কেটের এই জোনটা একবার ব্রেক করে যাইতে পারে, জাস্ট বললাম, আমি প্রবাবিলিটির কথা বললাম। এবার এইখান থেকে আগামী সপ্তাহে আপনি যদি চিন্তা করেন যে আমি বাই করব ইউরো ইউএসডিতে, তেমন ভুল কিছুই হবে না, বিকজ এই সপ্তাহের ফার্স্টে আমি এইখান থেকে পুরোটা সেলিংই বলছিলাম যে মার্কেট যদি ডাউন ডিরেকশনে থাকে, দিস ইজ দ্য পিওয়াই লেভেল, এইখান থেকে সেলিংয়ে আসবে। বাট আমি বলছি যে মার্কেট যদি এই পর্যন্ত যায়, ইটস বেটার, আপনার ক্যান্ডেলস্টিকের সাথে কনফার্মেশন হবে, আপনার স্ট্র্যাটেজির সাথে কনফার্মেশন হবে, আপনি আরও বেটার সেল পাবেন। বাট এইখানে ছিল মার্কেট, আসছে না নিচে, বিকজ এত বড় বাইংয়ের পরে এখান থেকে মার্কেট তো যাবেই না, এখান থেকে মার্কেট যাবেই না। কেন যাবে না? বিকজ এত বড় বাইংয়ের এগেনস্টে তেমন সেলিংই হয় নাই। এবার যদি আপনার স্ট্র্যাটেজি থাকে যে আমি মার্কেট ফাইন্ড করছি, দিস ইজ আ বাইং মার্কেট, আমি মার্কেট ফাইন্ড করছি, দিস ইজ বাইং মার্কেট, এবার এই লেভেলে আসলে আমি বাই করব, এখানে আসলে আমি বাই করব, এখান থেকে বাই করব, সাস্টেইন করলে এই নিচে আমার স্টপ লস, অ্যান্ড এইটা আমার টার্গেট, শেষ। একটাই স্ট্র্যাটেজি, আপনার অন্য কিছু লাগবে না। এবার হ্যাঁ, মার্কেট প্রত্যেকবার এই পর্যন্ত যাবে না, বাট আপনার এক্সিট প্ল্যান থাকবে ভাই। আপনার এটা থাকবে ফার্স্ট টার্গেট, এটা ফার্স্ট টার্গেট থাকবে। এখান থেকে একটু কনসলিডেশন আইসা যখন এটা ব্রেক হয়ে যাবে, আপনার স্টিল ব্রেক ইভেন, অ্যান্ড আপনার প্রফিটও এখান থেকে বুক, এতটুক, শেষ। সবসময় আপনার যে একদম টিপি টাচ হবে এমন কোনো কথা নেই, বাট আপনি 1:1 তো বাফারিং ছাড়াই পাওয়া যাচ্ছেন। বুঝে গেছে? আশা করি বুঝছেন, ইজি খুব। সো আমি আবার ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখাই। আমি যদি কোনো ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করতে চাই, যদি বাইং মার্কেটে করি, অবভিয়াসলি আমি একটা মার্কেটের মুভমেন্ট খুঁজবো, অ্যান্ড মুভমেন্টের একদম জিরো লেভেল থেকে উপরে পর্যন্ত ড্র করব। আমি সেটিংসে যায়া 0.3, 0.5 অ্যান্ড 0.2টা থাকুক, বিকজ অফ আমার তো বুঝাইতে হবে। ওকে, ডান। সো এখানে কালারও দেওয়া আছে, রেড কালার, এখানে আসলে আমি মূলত বাই করতে পারবো না। এটা জাস্ট একটা সুন্দর উদাহরণ দেয়, আমি সব ভিডিওতেই দেই, বিকজ নতুন নতুন উদাহরণ আর কই পামু। লাইক আমরা তো ছোটোবেলা পাখিটাকে উড়াইছি, পাখিটাকে মারতাম গুলাইল দিয়া, খেল আছে।
সো আপনার কাছে যদি এই ছোট ছোট দুইটা রাবারের কণা থাকে, রাবারের বলতে আপনার কাছে দুইটা ছোট্ট পাথর আছে, সেম সাইজ দুইটা পাথর আছে ধরেন। এবার আপনার কাছে গুলাইলের যে রাবারটা থাকবে, এই রাবারটা লাইক ধরেন এটাও একটা রাবার অ্যান্ড এটাও একটা রাবার, ওকে। এবার এই দুইটা হলো আপনার পাথর। এবার এই পাথর যদি আপনি এইখান থেকে এই রাবারের সাথে টাইনা জোরে মারেন, এটা কতটুক যাবে সেটা ডিপেন্ড করবে আপনি আপনার রাবারটা কত বেশি টানতেছেন। আপনার রাবারটা যত বেশি টানবেন, অ্যান্ড এই সেম জিনিসটা যদি আপনি জাস্ট এই জায়গায় পর্যন্ত টাইনা নিয়ে আইসা মারেন, এইটা দূরে যাওয়ার চান্স অনেক বেশি, বিকজ রাবারটা আপনি অনেক বেশি টানছেন। বাট এই সেম রাবারটা যদি আপনি হালকা টান দিয়ে নেন, খুব কম যাবে মার্কেট, মানে মার্কেট বলতে আপনার ওই যে পাথরটা। কেন? বিকজ যত বেশি রাবার যত জোরে টানবেন, পাথরটা তত দূরে যাওয়ার চান্স বেশি থাকে। রাবার যত কম টানবেন, পাথর তত কাছে যাওয়ার চান্স থাকে। সো রিট্রেসমেন্ট জিনিসটা সেম, রিট্রেসমেন্ট জিনিসটা সেম। একটা বাইং মার্কেট ডিরেকশন আইডেন্টিফাই করার পরে ওই মার্কেটে যত বেশি কনসলিডেশন হবে, যত বেশি ম্যানিপুলেশন হবে, তত বেশি মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। বিকজ যতটা সময় ধরে মার্কেটে এইখানে সাস্টেইন করবে, ও তত তাড়াতাড়ি তত মোমেন্টাম নিয়ে মার্কেট উপরে যাবে, বিকজ অফ ওর প্রাইজের দিন দিন ভ্যালু শুধু বাড়তেছে, যদি ডিরেকশনটা সহি হয়, ডিরেকশনটা সহি হয়। সো আপনি যখন কোনো মার্কেটে এই বাইংয়ের পরে 0.2 পর্যন্ত ট্রাই করবেন, মার্কেটের ভিতরে 2 পর্যন্ত ট্রাই বলতে 0.2 পর্যন্ত বাই মানে কনসলিডেশন নেবেন। সো কোনো মার্কেট যদি 0.2 থেকে কনসলিডেশন নেয়, ও আপে যাওয়ার চান্স খুব কম। কেন কম? বিকজ ওর রাবারটা অনেক বেশি টানে নাই। ইটস মিন মানে দ্যাট মিনস ও মার্কেটের কনসলিডেশন অনেক বেশি করে নাই, রিট্রেসমেন্ট তেমন বেশি হয় নাই। যত বড় রিট্রেসমেন্ট তত বড় মোমেন্টাম মার্কেটের, যত বড় রিট্রেসমেন্ট তত বড় মোমেন্টাম। যত বেশি রিট্রেসমেন্ট হবে, মার্কেট তত উপরে যাবে, আর উপরে না গেলেও আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার কাজ করবে, বেশি কাজ করবে। কেন? সেটাই দেখাচ্ছি। লাইক যত বেশি রিট্রেসমেন্ট হবে, হ্যাঁ এই রিট্রেসমেন্টে ট্রেড নিতে গেলে আপনি অনেকবার ফাইসা যাবেন, অনেকবার ফাইসা যাবেন। এই জন্যই এই জিনিসটা আমি দেখাচ্ছি। যত বেশি রিট্রেসমেন্ট হবে আপনার জন্য মার্কেটে এক ট্রেডে প্রফিট করার চান্স তত বেশি। এই জন্যই আমি বলছিলাম যে আপনার কনফিডেন্স ইম্পর্ট্যান্ট। আপনার যখন স্ট্র্যাটেজি না থাকবে, ভ্যালিড রিজন না থাকবে, আপনার ভিতরে কনফিডেন্স থাকবে না। সো আপনি একটা মার্কেটে একবার লস করলে এরপর আপনি ওই মার্কেটে ট্রেড করতে পারবেন না। লাইক এইটা ধরেন আপনার মার্কেটের পিক পয়েন্ট, যেই পর্যন্ত আপনি আপনার ক্যাপিটাল সাস্টেইন করাইতে চান। এবার একটা বাইং মার্কেট যেখান থেকে আপনি 0.2 থেকে বাই করতেছেন, এই হলো আপনার এক্সপেকটেশন, ওকে। সেম আপনার স্টপ লস, সেম স্টপ লস। এবার দেখেন আপনি 0.2 থেকে বাই করছেন, অন দ্য আদার হ্যান্ড আপনি 0.3 থেকে বাই করছেন। জাস্ট দেখতে থাকেন সেম স্টপ লসে। আমি জাস্ট একটা জিনিসই দেখাচ্ছি যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীভাবে বাড়ে। আপনি 0.5 থেকে বাই করছেন, হ্যাঁ সব ট্রেড আপনি প্রফিটেবল হবেন না, আমার খালুরও সাধ্য নাই প্রত্যেকটা ট্রেড বেটারভাবে আইডেন্টিফাই করা, ইম্পসিবল, আমার কাছে এই সাধ্য নাই। আমি যদি পারতাম তাহলে আমি একদিনে বড়লোক হইতাম। প্রবাবিলিটি, আমি জাস্ট প্রবাবিলিটি দেখতে পারি কীভাবে পসিবল, ওকে। লাইক ধরেন আমি এইখান থেকে ট্রেড নিলাম। একটা জিনিস যদি খেয়াল করেন, আপনি তখনই অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন যখন আপনার এই জিনিসটার উপরে পুরোপুরি ভরসা থাকবে, তখনই আপনি ফিল করবেন। এর আগে কিন্তু আপনি বেটার ফিল করবেন না। দেখেন যেই মার্কেটের রিট্রেসমেন্ট যত বেশি হয়, ওই মার্কেটে আপে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, আর কম লসে বেশি প্রফিট হওয়ার চান্স থাকে। দ্যাটস ওয়াই একটা সেম ডিরেকশন যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনার যদি অনেক বেশি লস হয়, লাইক একটা ডিরেকশন আইডেন্টিফাই করতে যায় যদি আপনার 2বারও লস হয়, 3বারের সময় আপনি ওই পুরা 3টা ট্রেড রিকভারি করে ফেলতে পারবেন। এবার সবসময় মার্কেটের ডিরেকশন সহি হবে না, আমারও হয় না, আপনারও হয় না। দ্যাটস ওয়াই মানুষের উইনিং রেশিও 40%, 50%, 60% হয়, তাই না?
আপনার 50% উইনিং রেশিও নিয়ে আপনি অনেক বেটার কাজ করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যেইটাই করেন ওইটাই স্ট্রংলি করতে হবে। ওইটাই স্ট্রংলি করতে হবে। ওইটাতে যাতে কোনো ধরনের হেডেক না থাকে। দুনিয়ার কেউ যদি সাহস না পায়, আপনি যাতে সাহস পান যে আমি এখান থেকে বাই করব। বিকজ 100% এমনই হয়, একটা মার্কেট বাইংয়ের পরে এই সুইংগুলো যখন বারবার বানাইতে থাকে, এইখানে যারা লস করে ফেলে। বাট যখন মার্কেট অ্যাকচুয়ালি আপের দিকে যাওয়ার হয়, তখন আমরা চায়ে চায়ে দেখি আমাদের কাছে কিছু করার থাকে না, বিকজ উই ডোন্ট হ্যাভ ক্যাপিটাল। আমাদের কাছে ক্যাপিটাল থাকে না, আমরা আগেই লস করে ফেলি। সো যখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট স্ট্রিক্ট থাকবে, তখন কিন্তু আপনি এক ট্রেডে আর লস করবেন না। সেম জায়গা থেকে যদি 6বারও ট্রেড করেন, তাও প্রফিট করবেন। এবার এখানে আমি 4টা ট্রেড দেখাইছি। ফার্স্টের ট্রেডে 1:1ও হয় না, সেকেন্ড ট্রেডে 1:2, থার্ড ট্রেডে 1:2.5, ফোর্থ ট্রেডে 1:5। এবার আপনি জাস্ট নিজের একটু কোশ্চেন করেন, কোনো মার্কেটের ডিরেকশন করার পরে, অ্যাকুমুলেশনের পরে, আফটার ম্যানিপুলেশন আমরা কোত্থেকে ট্রেড নেই? নিচের থেকে ট্রেড নেই। এবার ধরেন এইটা নিচেও চলে আসছে, আপনার যদি ডেস্টিনেশন ঠিক থাকেন, আপনার যদি ভ্যালিড থাকেন, আর আপনার হোল্ড করার ক্যাপাসিটি থাকে, ভাই আপনি পুরো মুভমেন্টের লস এক ট্রেডে উঠাবেন। পুরো মুভমেন্টের লস এক ট্রেডে উঠাবেন। এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:8 আসে, সেম স্টপ লসে। যদি 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 আপনার ভিতরে ওই স্ট্রং মাইন্ডসেট থাকে যে হ্যাঁ আমি জানি এই মার্কেট ওই পর্যন্তই যাবে, আই হোল্ড ইট, আপনি হোল্ড করতে পারবেন, মার্কেট ওইখানেই যাবে, এটা শিওর থাকেন। বাট এইটা যাওয়া পর্যন্ত যে সময়, সেইটা দেওয়ার কতটুকু ক্যাপাসিটি আছে সেটা আপনার জানতে হবে। দ্যাটস ওয়াই আমি যে স্ট্র্যাটেজি বলছিলাম যে একটা মার্কেট বাই হইলে ফার্স্টে সবাই ঢুকে, আমি ফার্স্টে ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো, দেন আমি এইখান থেকে সেল খুঁজবো, কাউন্টার ট্রেড। দুনিয়ার সবাই তখন এই পর্যন্ত চিন্তা করবে আমি এইখানে বের হয়ে যাব মাইনরে। এই পয়েন্ট থেকে আমার স্ট্র্যাটেজি মেক করা, যে মার্কেটের 0.2 লেভেলে যখন আসে, পুরা মুভিং বাইংটার ভালো রিট্রেসমেন্ট হয় না। উই নিড বেটার রিট্রেসমেন্ট। লাইক ধরেন এই যে বাইংটা এইখানে আছে, এই সেম ফিবোনাকি রিট্রেসমেন্ট আপনি এই জায়গাতে ইউজ করছেন। এবার একটা মার্কেট এইখান থেকে 0.2 পর্যন্ত গেছে, তাই না? এবার আপনি কি করবেন? এইখান থেকে সেল দিবেন বা একটু এদিক থেকে সেল দিবেন। মোস্ট অফ দ্য টাইম ফ্রেমের মানুষ চিন্তা করবে এইখান থেকে সেল দিব। জাস্ট এতটুকু এক্সপেকটেশন আমার, এই 0.3 পর্যন্ত, বেশি রাখি নাই, কাউন্টার। সো আপনি এইখান থেকে ট্রেড নেবেন, বাট আমি এইখান থেকে না নিয়ে সেকেন্ড টাইম ট্রেড নিব। এবার আমার ট্রেড ওইখান থেকে থাকবে না, আমার ট্রেড এইখান থেকে থাকবে। আপনি যেমন কনফার্মেশনের পণ নিছেন, আমিও কনফার্মেশনের পণ নিছি। দেখেন জাস্ট ওয়েটের কারণে এইখানে 1:1.3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এইখানে 1:5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এবার 5 তো আমরা অ্যাচিভ করতে পারবো না, দরকার নাই তো ভাই, 1:2 লাগবে, এনাফ। এবার এইখানে আমার 10 লট ইউজ করতে বাঁচবে না। আপনি হয়তো এইখান থেকে 0.5 লট ইউজ করতে পারেন, বাট এইখানে আমি $300 মানে 10 লট ইউজ করতে আমার অনেক বেশি সমস্যা হবে না। কেন হবে না? বিকজ আমি খুব ছোট স্ট্রাকচারে বের হয়ে যাচ্ছি। আমার এক্সপেকটেশন এই পর্যন্ত থাকেই না, আমার এক্সপেকটেশন এই পর্যন্ত থাকে। মাইনরে বের হয়ে যাব, আমি এই পর্যন্ত চাবই না, আমি এই পর্যন্তই চাবো না, আমি এই অল্পতেই বের হয়ে যাব। দ্যাটস ওয়াই আমি অনেক বড় বড় লটে ট্রেড করতে পারি, বিকজ আমার জোনগুলো ভ্যালিড হয়, বেটার হয়, অপটিমাইজেশন করা থাকে, যে না আমি এখান থেকে বাই করলে আমি অনেক বেশি সাফার ফিল করব না। বুঝে গেছে? আশা করি বুঝছেন। দ্যাটস ওয়াই বিগ লট ইউজ করলে প্রবলেম হয় না। আর এই যে স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি ফিবোনাক্কি থেকেই আসছে। এটা আমার নিজস্ব বানানো না, এটা ট্রেড করতে করতে বুঝে গেছি। যখন ফিবোনাক্কিরে মডিফাই করা শুরু করতাম, তখন বুঝতাম যে না, যে আসলে ফার্স্ট টাইমে তো সবাই ঢুকে। এবার এইখানে আসলেই কি আমি ট্রেড নিয়ে নিব? এখানে আসলে আমার সেশনের কনফার্মেশন আছে, আমার সাইকোলজিক্যাল কনফার্মেশন আছে, আমার মার্কেটের ফান্ডামেন্টাল আছে, আমি যে এন্ট্রি নেই ওগুলার যে কনফার্মেশন থাকে, ওগুলা থাকলেই তো ঢুকবো, তা না হলে তো আর ঢুকবো না। এখন তো এটা তো বাইং মার্কেট, কনসলিডেশন নিয়ে যদি উপরে চলে যাও তো যাইতেই থাকবে। তো সবার আগে ওর ডিসেন্ট অ্যামাউন্ট থামবে। আমার মন মতন ম্যানিপুলেশন আমি বুঝবো, যেটা সবসময় বুঝি ক্যান্ডেল স্টিকে
আপনি হয়তো একটা কনফার্মেশন পাইলেই ট্রেড নিয়ে ফেলবেন, আমার ওইখানে ডিফারেন্ট মাইন্ডসেট থাকে, দেন আমি ঢুকবো। এবার বেশিরভাগ মানুষ এইখান থেকে ট্রেড নিলে এই সুইং টার্গেট, এই 50% টার্গেট, বাট আমার এতটুকু টার্গেট, মাইনরেই বের হয়ে যাব। আর এই মাইনর অনেক বেশি 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 ঘটে, অনেক বেশি ঘটে মাইনর, অনেক বেশি ঘটে, মোস্ট অফ দ্য টাইম ফ্রেমই ঘটে। লাইক সেলিং, এই যে বাইং, এখানে তো সবাই ঢুকছে, বাট আমি এইখানে ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো। ওই যে স্ট্রাকচার দেখেন, এই যে এইখানে আমি ঢুকবো না, আমি সেকেন্ড টাইম ঢুকবো। তাহলে আমার এন্ট্রি কই? এইখানে, এইখানে আমার এন্ট্রি। এইটা হইলে আমার স্টপ লস 1:1ও যদি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে, ইজিলি অ্যাচিভ হয়ে যাবে। হয়তো এখানে লস হয়ে যাইতে পারতো একটা, বাট নো প্রবলেম, সবসময় তো আর হবে না, খুব রেয়ার টাইম, খুব রেয়ার টাইম এখানে লস হবে। আর যদি লস হয় তাহলে পরবর্তীতে আমার এন্ট্রি নিতে আমার একবারও চিন্তা করা লাগবে না, বিকজ আই নো দ্যাট যে মার্কেট আমার লস দিলে সেম ডিরেকশনে আমি ট্রেড নিলে প্রফিট করতে পারবো, বিকজ অফ আই নিউ ইট। আমি এটা জানি, বুঝি, সবই বুঝি এগুলো। আমি, আমার প্র্যাকটিস আছে, আমার স্ট্র্যাটেজি আছে, আমার এখানে স্ট্রং মাইন্ডসেট আছে যে আমি জানি সেম ডিরেকশনে যখন 2-3 বার রাজা থাকে, মোস্ট অফ দ্য মানুষের, মোস্ট অফ দ্য ট্রেডারের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। তারা এই সেম ডিরেকশনে ট্রেড নিতে পারে না, কুল জামাল সব কাঁপে, আমার কাঁপবে না, বিকজ আই টেস্ট দ্য জোন, আমি ওই জোনটার অনেকবার টেস্ট করছি। সো এই যে কনফার্মেশনটা দেখেন, এইটা এই ফিবোনাক্কি থেকেই আসছে। 0.2 পর্যন্ত যদি যায় তাহলে রাবারটারে আমি অনেক বেশি টানি নাই। সো রাবারটা যদি আমি অনেক বেশি না টানি, নিচের দিকে না টানি, মার্কেট তো উপরে ছুটতে পারবো না, তাই না? এবার আরও একটা কনফার্মেশন জানি আমরা, যে আমরা বাই করি নিচের থেকে, অল দ্য টাইম নিচের থেকে বাই করার ট্রাই করি। সো যত বেশি নিচের থেকে বাই করবেন আপনি তত সেফ ফিল করবেন। এবার আইডিয়ালি আমরা 0.5 থেকে বাই করি বর্তমান সিচুয়েশানে, ডিপেন্ড করে কোন মার্কেটে ট্রেড করতেছেন। যদি গোল্ড অ্যান্ড বিটিসিতে করেন 0.3 বেটার। কেন 0.3 বেটার? বিকজ এগুলো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, এগুলো অনেক বেশি নামে না নিচে। 0.3 হইলেই আমরা বাইং পাই গোল্ডের মার্কেটে, লাইক প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে, ডাউ জোনসে, US 100-এ। আবার আমি যখন লাইক আপনার ইউরো এসডিতে ট্রেড করব, তখন আমার চিন্তা থাকবে যে আমি 0.5 থেকে বাই করতে পারি, ইটস এ গুড লেভেল। 0.6 থেকে বাই করতে পারি, ইটস এ গুড লেভেল। এবার আপনার যদি কোনো স্ট্র্যাটেজি থাকে যে 0.5 আর 6 ছাড়া আমি বাই করবো না, তাহলে সেটিংসে ঢুকেন, 0.6 থাকবে, 0.3 বাদ, 0.2 বাদ, 0.7 বাদ। ওকে, এখান থেকে একটু হালকা পাতলা চিকনও করে নেন, দ্যাটস ইট, শেষ। এবার যখনই আপনি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট ইউজ করবেন, এই নিচের থেকে এই পর্যন্ত শেষ, এই বর্ডারটায় আসবে মার্কেট, অ্যাকর্ডিং টু ইউ আপনার মার্কেটে আসবে বর্ডারে। এই বর্ডারে আইসা যদি আপনারা কনফার্মেশন দেয়, এই বর্ডারে আসবে, এই টাইপের ব্রেক করবে। এবার বাইংয়ের পরে কনসলিডেশন, এইখান থেকে বাই করব, দ্যাটস ইট। এই যে এইখান থেকে বের হয়ে যাব, বাই জোন, হালকা নিচে স্টপ লস, দ্যাটস ইট, শেষ। দিস ইজ মাই ওয়ান স্ট্র্যাটেজি। মানে এগুলো আমি ইউটিউবে বহুতবার দেখায় আসছি, অ্যান্ড আমি আমার লাইভেও দেখাইছি। এই সেম কনসেপ্টই আমি বহুত ট্রেড নিয়ে দেখাইছি লাইভে, ইজি। হ্যাঁ, অনেকটা সময় থাকবে যখন আপনি কোনো ধরনের কনফার্মেশন পাবেন না, জাস্ট রিস্ক নিয়ে নেবেন, ওইটা ডিফারেন্ট ভাই, ওইটা আপনার এক্সপিরিয়েন্সের খেলা, ওইখানে কারো হাত নাই, ওইখানে কারো হাত নাই। অনেক সময় আছে যে মার্কেটের নিউজ আছে, আপনি আপনার নিজের কন্ডিশনে ট্রেড করতেছেন, ওইটা আপনার নিজের ভাই। আসলে ওই টাইপের কনফার্মেশনগুলোতে আপনি কাউরে আসলে ধরতে পারবেন না, বলতে পারবেন না যে ভাই এটা কি হয়েছে না হয়েছে, বিকজ প্রত্যেকটা মানুষের লাইফে তার নিজস্ব স্ট্র্যাটেজি থাকে। ওকে, আবার ওই যে রাবারটা বেশি যদি টানি, রাবার কিন্তু আবার ছিঁড়া যায়, তাই না? স্যার রাবার ছিঁড়া গেলে কি হয়? আমি আর পাথরই নিক্ষেপ করতে পারি না। সো রাবার যদি আবার বেশি চলে যায় নিচে, তখন আবার একটু খেয়ালও রাখতে হবে, মার্কেট নিচে যাওয়ারও চান্স থাকে। সো যদি বেশি আবার টাইনা যায় মার্কেট, লাইক একটা বাইং মার্কেট দেখছেন, সেই মার্কেট অনেক বেশি টাইনা গেছে, এখান থেকে একটু কনফার্মেশন দিছে, এখান থেকে একটু দিছে, নিচে চলে আসছে আবার মার্কেট। সো যদি এই টাইপের হয়, লাইক আপনার এইখানে কনফার্মেশন ছিল, আপনার হালকা পাতলা কনফার্মেশন দিয়ে প্রফিট দিয়ে আবার মার্কেট নিচে চলে আসছে, তো দিস ইজ এ ডিমান্ড এরিয়া অ্যান্ড সাপোর্ট লেভেল।
সো তখন আবার এখান থেকে যদি বাই করেন, লাইক এখান থেকে যদি আবার বাই করেন, এক্সপেকটেশন এই পর্যন্ত রাখেন না, বিকজ যেহেতু একটা রিজেকশন ভাঙ্গা ফেলছে, অ্যান্ড এখানে ভাঙ্গার পরেও আরও অনেক প্যাটার্ন খেয়াল করতে হয়, কোন সেশনে ভাঙছে, নিজে সাস্টেন করছে কিনা, সাইডওয়েজ মার্কেট হয়েছে কিনা, আবার উপরের স্টপ লসটা হিট করে ফেলছে কিনা অল্পতে, নিচে যদি আসতে থাকে, যদি অল্পতে উপরের স্টপ লস হিট করে ফেলে তার মানে এখানে ম্যানিপুলেশন হয়ে গেছে, ডাউন ডিরেকশনে আসবে। বাট এইসব জায়গায় যখন আবার আমি ট্রেড নেই, মার্কেট স্টিল আপ ডিরেকশনেই থাকে, বাট এখান থেকে আমার এক্সপেকটেশন এই পর্যন্ত থাকে না, তখন আমার এক্সপেকটেশন থাকে খুব ছোট। কেন ছোট থাকে? বিকজ মার্কেট তো ভাই আমার না, যেহেতু ও এত বড় বাইংয়ের পরও নিচের যে ব্যাপার স্যাপার আছে এগুলো শেষ করে ফেলছে অলরেডি, মার্কেট স্ট্রাকচারে কিছু তো ঝামেলা আছে, তখন আমি জাস্ট এত বড় সেলিংয়ের কনসলিডেশন চাই, এই যে এত বড় সেল হয়েছে এটার কনসলিডেশন চাই। এবার কনসলিডেশন কতটুক? 0.3 লেভেল, আমি এখান থেকে একটু 0.3টা আনি, মাঝে মধ্যে 0.2ও থাকে কনসলিডেশন। এবার এই 0.3 পর্যন্তই আমার এরিয়া, এবার এখান থেকে আমার এক্সপেকটেশন আর এই পর্যন্ত থাকবে না, 0.3 পর্যন্তই থাকবে। ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট ধরন আছে আসলে, একটা দুইটা জিনিসের উপরে কোনো কিছুই ডিপেন্ডেবল না, একটা জিনিসের উপরে কোনো কিছুই কম্বাইন না, অনেকগুলো জিনিসের উপরে একসাথে মিলাজিলা পরে এই জিনিসগুলা বেটারভাবে ম্যাচ হয়, তার আগে না। ওকে, লাইক ধরুন আমি অন্য কোনো মার্কেটে যাই, ইউডি ইউএসডিতে গেলাম, এই যে আমাদের এই পয়েন্টগুলো ছিল মূলত সেলিং পয়েন্ট, যেখান থেকে আসলে আমরা সেল করতে চাইছিলাম কালকে, এর আগেই মার্কেট সেলিং পয়েন্ট দিয়ে দিছে। আর এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট আপনি ধরতেই পারবেন না ভাই, বিকজ মার্কেট থামার আগেই, কনফার্মেশন আগেই মার্কেট ঠাস করে নেমে গেছে, আপনি বুঝবেনই না এখানে কি হয়েছে, বিকজ ওয়েই নাই আমাদের কাছে, এখানে কোনো ওয়েই নাই, এখানে আমরা কিছু করতেই পারবো না। একটা মার্কেট আসছে, থামবে, কনফার্মেশন দিবে, পরে আমরা এখান থেকে যা কিছু করবো, তাই না? দেয়ার ইজ নো কনফার্মেশন, ইটস এ মাল্টিপল এরিয়া, মাল্টিপল রেজিস্ট্যান্স এরিয়া, মার্কেট আসছে, এই পর্যন্ত যাওয়ার কথা ছিল আমাদের, যায় নাই, যদিও এইটা না, এই পুরো ক্যান্ডেলটা, এই পুরো ফেয়ার ভ্যালুর ক্যান্ডেলটা, এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ফেয়ার ভ্যালুর ক্যান্ডেল, এই যে পুরো ফেয়ার ভ্যালুর ক্যান্ডেলটা মার্ক হবে, লাইন তো আর মার্ক হয় না, পুরো ক্যান্ডেল মার্ক হয়। সো জাস্ট এই পর্যন্ত আসলো, অ্যান্ড কনফার্মেশন হালকা পাতলা এখান থেকে পাই নাই আমরা তেমন, হয়তো মাল্টি টাইম করলে কিছু পাইতে পারি, জাস্ট এখান থেকে কনফার্মেশন দিয়ে মার্কেট চলে গেছে উপরের দিকে। এইখানেও ওই সেম প্যাটার্ন দেখেন, ফার্স্টে ঢুকাইছে, যারা এইসব কনফার্মেশনের ট্রেড নিয়েছে এদেরকে খায়া পরের বার মার্কেট নিচে আসছে, ওই সেম কনফার্মেশন বাই, ফার্স্টের বার সবাই ঢুকছে, আমরা ঢুকবো না, সেকেন্ড টাইম দৌড়। বাট এগুলোর জন্য আপনার স্ট্রং মাইন্ডসেট থাকতে হয় যে হ্যাঁ আমি এইটার বেসিসই ট্রেড নিব, আমি এটার বাইরে মূলত ট্রেড নিব না। আর অনেকগুলো জিনিস জানার পরেও দেখবেন আপনি মার্কেটে আসলে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, লাইক এটা কিন্তু একটা ভালো মানের সাপোর্ট লেভেল, এই যে এইটা একটা ভালো মানের সাপোর্ট লেভেল একটা, অ্যান্ড এর পরেরটা হলো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এইটা অর্ডার ব্লক ক্যান্ডেল। বাট এইখান থেকে যদি আপনি কনফার্মেশন পান, আফটার কনফার্মেশন এইখান থেকে বাই করতে পারবেন, নিচেরটা হইলে বেটার, এই প্রত্যেকটা জোনের স্টপ লস হিট হবে, তাহলে বেটার। কেন? একটু বড় টাইম ফ্রেমে যদি যান তাহলে দেখবেন আজকে মার্কেটের লাস্টের দিন, তাই না? বড় বাইং সেলিংয়ের পরে মার্কেট গেট সাইডওয়েজ, মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার একটা চান্স আছে, দ্যাটস ওয়াই আই বাই ফ্রম, এইটা তো অলরেডি ডান, এই নিচেরটা থেকে আমি বাই করতে পারবো, বিকজ মার্কেটে তেমন মোমেন্টাম নাই, আর মোমেন্টাম না থাকলে কি হয়, মার্কেট সাইডওয়েজ হয়ে যায়, আর একটু পরে মার্কেট বন্ধ হয়ে যাবে 4-5 ঘন্টা পর, অ্যান্ড যা মুভ দেওয়ারও বেটার সেলিং মুভ দিয়া ফেলছে, এখন এখান থেকে আমি চাইলে জাস্ট স্ক্যাল্পিং করতে পারি। এখানে যদি ভয় করে ট্রেড করতে, এই লেভেলে পেন্ডিং অর্ডার লাগানো থাকবে, এক্সপেকটেশন এই পুরো সেলিং মুভমেন্টের 3 পয়েন্ট বা 2 পয়েন্ট, সো এখান থেকে 2ও রাখেন, বিকজ এটা আপনার ফার্স্ট টার্গেট থাকবে, ডান। সো এই 2 পয়েন্ট হলো আপনার ফার্স্ট টার্গেট, 1:1 আপনার টার্গেট থাকবে, দ্যাটস ইট। পেন্ডিং অর্ডার লাগানো থাকবে, এখানে ভয়ের কিচ্ছুই নাই, বিকজ এত বড় সেলিংয়ের পরে এমনিতেই আমরা বাইং চাই। এবার এখানে আমি অনেক বড় এক্সপেকটেশন রাখি নাই যে আমার মার্কেট এই টাইপের এক্সপেকটেশন চাইতেই হবে উদ্দূর, হ্যাঁ ওইটা চাইতে পারে, বাট সেটা এইখানে না, কালকে মার্কেট বন্ধ, আমার খুব অল্প লাগবে, খুব ডিসেন্ট, এর বেশি দরকার নাই, বিকজ অফ মার্কেট সাইডওয়েজ হচ্ছে, অ্যান্ড এত বড় সেলিংয়ের পরে উই নিড সাম কনসলিডেশন,
দ্যাটস ওয়াই এই লেভেলে আসলে আফটার কনফার্মেশন মার্কেট আসবে, কনফার্মেশন পাবেন, ঢুকে এখানে বসে থাকেন, দ্যাটস ইট, শেষ। অ্যান্ড এইটা হওয়ার রিজন কি দেখেন, কোনো দিনই যেদিন মার্কেট বন্ধ হবে, মোস্ট অফ দ্য টাইম ফ্রেম, লাইক এর আগে মার্কেট বন্ধ হয়েছে কবে, একটু গত সপ্তাহে, আচ্ছা এই যে গত সপ্তাহে ফ্রাইডে নিউ ইয়র্ক সেশন, এই যে 7টা বাজে, গত সপ্তাহে এটা লাস্ট নিউ ইয়র্ক সেশন, 5 মিনিটস, এই যে গত সপ্তাহে এটা লাস্ট নিউ ইয়র্ক সেশন। এই দেখেন নিউ ইয়র্কে মার্কেট কই রেজিস্ট্যান্স লেভেলে আছে, দেখছেন? ওকে, ভালো মানের মুভ দিয়েছে। লন্ডন আর নিউ ইয়র্ক যখন ওভারল্যাপ হয়েছে, এরপরে যখনই লন্ডন ওভারল্যাপ শেষ হয়ে গেছে, লাইক 10টা এই 14 মিনিট আগে, এই দেখেন এই যে গত সপ্তাহে শুক্রবার দিন, ফ্রাইডের আগে নিচে দেখেন দেওয়া আছে 14ই ফ্রাইডে 14ই নভেম্বর, এই যে এইখানে টাইম দেওয়া থাকে, দেখেন যখনই নিউ ইয়র্কে ওভারল্যাপ হয়ে গেছে, এই যে 22টা মিনস বাংলাদেশের টাইম ফ্রেমের রাত 10টার পরে, দেন মার্কেট নিউ ইয়র্কের তেমন কোনো বাই সেল নাই, দেখছেন? বাই নাই, যদি এগ্রেসিভ হইতো উপরে যাইতো, ও এত স্লোলি কনসলিডেশন ক্রিয়েট করতো না, ও কিন্তু কনসলিডেশন ক্রিয়েট করতেছে। সেম সিচুয়েশন এইখানে, ওইটা মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে ছিল, এটা মার্কেট সাপোর্ট লেভেলে আছে। ওকে, এই যে চলে আসছে মার্কেট এইখানে, আর একটু ওয়েট করেন ফর মাল্টি টাইম, 1 ঘন্টার ক্যান্ডেল, আচ্ছা 46 মিনিট আছে, ভালো ট্রেড হবে এটা, ভালো ট্রেড হবে এটা। দাঁড়ান 1 মিনিট, আমি ম্যাক্সনেস কানেক্ট করে নিই। কিছু টাকা আমিও কামাই। ওকে, দেয়ার ইজ নো কনফার্মেশন, সো উইদাউট কনফার্মেশন আমরা এমনিতেও ট্রেড নেই না, আগে কনফার্ম হয়ে লই। মার্কেট থামুক, আমরা 5 মিনিটেও কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই নাই, অ্যাটলিস্ট একটা কনফার্মেশন তো পাই, কনফার্মেশন পাবো দেন ঢুকবো। ওকে, ইয়া, সুইপ হয়ে যাচ্ছে লিকুইডিটি। ওকে, দেখি আগে কনফার্মেশন পায়ালই, জোনে আইসা মার্কেট টাচ করে রিজেকশন দিচ্ছে, বিকজ অফ দিস ইজ আ লেভেল, ফেয়ার ভ্যালু ছিল এইখানে 1 ঘন্টার, সো এই ফেয়ার ভ্যালু থেকে জাস্ট রিজেক্ট করতেছে। দেখি একটু কনফার্মেশন পাই। এখানে যদি 15 মিনিটের টাইম ফ্রেম দেখেন, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমি যেই প্যাটার্নে ট্রেড করি, মার্কেটে আসে কনফার্মেশন দেয়, সেকেন্ড টাইম এন্ট্রি, ওইটা হওয়ার এখনও কিচ্ছুই হয় নাই, দেখি কি হয়। এই যে মার্কেট আসছে, ফার্স্ট টাইম ঢুকছে, ফার্স্ট টাইম সবাইরে ফাঁসায়,
সেকেন্ড টাইম ঢুকলে বেটার, আপনার বের হওয়ার সুযোগ থাকে। এটা হলো সেকেন্ড টাইম ঢোকার মজা। বাট এইখানে কিন্তু ঢুকলে আপনি বের হওয়ার সুযোগ পাবেন না, বিকজ জাস্ট ম্যানিপুলেশনের জন্য যেই পরিমাণে বাইং হবে সেম পরিমাণে সেল হয়ে মার্কেট নিচে চলে আসবে, তখন আপনার আফসোস হবে। ব্যাটে বলে মিললে ট্রেড নেবেন, তা না হলে নেবেন না, বিকজ লস করলে লস। বিটিসি একটা ভালো মোমেন্টামে আছে, প্রচণ্ড অ্যাগ্রেসিভ সেল বিটিসিতে, বাট দিস ইজ আ সাপোর্ট লেভেল। যদি খেয়াল করেন এইখানে ফার্স্টে একবার ঢুকাবে কাদেরকে? রিটেলারদের কনফার্মেশনের জন্য ছোট্ট একটু কনফার্মেশন দিবে এখান থেকে। বাট আগে কনফার্মেশনের একটা ক্যান্ডেল হোক, 5 মিনিটের যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল হয়, তাহলেও আপনি এখান থেকে বেটার কিছু পাওয়ার আশা থাকে ফর স্ক্যাল্পিং, জাস্ট স্ক্যাল্পিং। ইয়েস, 5 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে, ছোট্ট একটু স্ক্যাল্পিং। ওয়ান ইস টু ওয়ান থাকবে, টার্গেট নিয়ে বের হয়ে যাইতে পারবেন। আর যারা লং করতে চাবে এখান থেকে, লংয়ের জন্য আবার প্যারা আছে। লাইক এখান থেকে যদি ঢুকে ছোট লটে যদি কেউ বাই করে রাখা দেয়, তাইলে আর প্যারা হবে না। যদি ছোট লটে বাই করে রাখা দেয় যে আমি ছোট লটে বাই করব, তেমন আর এক্সপেকটেশন নাই। লাস্ট এই পুরো মুভমেন্টের 20% বা 30% ধরতে চাই। এই পর্যন্তও যদি এক্সপেকটেশন থাকে 1:1 টার্গেট রেশিও, বের হয়ে যাবে এটা ইজিলি, মুভ দিয়ে দিবে এতটুকু। এক ঘন্টার ক্যান্ডেল তো কোনো মডেলই পাচ্ছি না এখান থেকে, কোনো সিআরটি মডেলও পাই না আসলে। একটা রিজেকশন ক্যান্ডেল আসলে তারপর ডিসাইড করা যাবে যে আসলে কি হবে না হবে। আর সপ্তাহে লাস্টের দিন এখন এমনিতেই অনেক তেনা পেঁচাবে, অনেক বেশি তেনা পেঁচাবে, এটা আর একটা প্রবলেম। সব মার্কেটের সেম। আসলে নিউজ আছে কি মার্কেটে? বিশ তারিখ আমি তেমন নিউজ তো দেখতেছি না মার্কেটে। নাই, তেমন নিউজ নাই। না, তেমন ভালো কনফার্মেশনও নাই। সব মার্কেটে একতরফা মুভ করতেছে, সেলিং 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 লাস্টের দিন তো। ওকে ভাই, তেমন ভালো মার্কেট নাই তাইলে। আচ্ছা তাহলে আজকে রাখি, দোয়া করেন। আসসালামু আলাইকুম। ফিবোনাক্কি রিট্রেসমেন্ট নিয়ে আর কারো ঝামেলা হওয়ার কথা না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।